আর্কটিক সার্কেলে একজন বিমান চালক বরফের উপর এমনভাবে পড়ে আছেন যেন তিনি একটি চিত্র আঁকার চেষ্টা করছেন। তার ইউনিফর্মে শুধুমাত্র তার পদবি ওভারগার্ড লেখা আছে এবং দেখে মনে হচ্ছে তিনি ক্র্যাশ সাইটের একমাত্র জীবিত ব্যক্তি। যেইমাত্র তিনি তার কাজ শেষ করেন, দেখা যায় যে তিনি এসওএস শব্দটি তৈরি করেছেন, যা ইঙ্গিত দেয় যে তিনি আর্কটিকের মাঝে হারিয়ে গেছেন এবং তার উদ্ধার প্রয়োজন। দৃশ্যত ওভারগার্ড একটি জরুরি অবতরণ ফোর্সড ল্যান্ডিং করেছিলেন এবং আঘাতে বিমানের ইঞ্জিন ও ডানা ধ্বংস হয়ে গেছে। তিনি বেশ কয়েকদিন ধরে বরফের মধ্যে আছেন এবং এই প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য তিনি সম্ভাব্য সবকিছু করছেন এবং সাহায্যের জন্য অপেক্ষা করার পাশাপাশি নিজের খাবারের ব্যবস্থাও করছেন। এই পাইলট বরফে মাছ ধরার একটি ব্যবস্থা তৈরি করেছেন। তিনি একটি হিমায়িত হ্রদে ৩টি গর্ত কেটেছেন এবং লাঠির সাথে টোপ ও বড়শি বেঁধে দিয়েছেন। এর জন্য তিনি দিনের বেলায় খেতে পারেন এবং একটি কুলারে মাছের যোগান সংরক্ষণ করে রাখেন। আরেকটি খাবার শেষ করার পর ওভারগার্ড তার সরঞ্জাম সংগ্রহ করেন এবং কাছাকাছি একটি পাহাড়ে ওঠেন চারপাশ জরিপ করার জন্য, এই আশায় যে কোনো অনুসন্ধানকারী বিমান বা হেলিকপ্টার চোখে পড়বে। দিনের পর দিন তিনি তার অবস্থানের একটি মানচিত্র এঁকেছেন এবং তার রেস্কিউ বিকন দিয়ে জরুরি সংকেত পাঠান। ডিভাইসটি একটি ক্র্যাঙ্ক ঘুরিয়ে কাজ করে এবং একটি লাল আলো নির্দেশ করে যে সংকেত পাঠানো হচ্ছে। যদি কোনো প্রতিক্রিয়া আসে, বিকনের আলো সবুজ হয়ে যাবে। ক্র্যাশের পর থেকে ওভারগার্ড ঘন্টার পর ঘন্টা বিকনটি সক্রিয় করেছেন, কিন্তু এখন পর্যন্ত কেউ তার ডাকে সাড়া দেয়নি। রাত নামার সাথে সাথে ঠান্ডা আরও তীব্র হয়, যা পাইলটকে বিমানে ফিরে যেতে এবং বেঁচে থাকার সংগ্রামের অনেক দিনের জন্য তার শক্তি সঞ্চয় করতে বাধ্য করে। পরের দিন সকালে ওভারগার্ড বরফের উপর আমার এসওএস বার্তাটি তৈরি করেন, কিন্তু তার আগে একটি পাহাড়ের কাছে ছোট পাথরের স্তূপের কাছে যান। তিনি সেখানে কাউকে বিদায় জানাতে থামেন, যা ইঙ্গিত করে যে এই পাথরগুলো অন্য একজন ক্রু সদস্যের কবর চিহ্নিত করে, যিনি সম্ভবত দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। শ্রদ্ধা জানানোর পর তিনি ফিরে এসে অক্ষরগুলো পরিষ্কার করার জন্য যতগুলো সম্ভব পাথর খুঁজে বের করে সরিয়ে দেন। তার লক্ষ্য হল বার্তাটিকে এত স্পষ্টভাবে দৃশ্যমান করা যাতে উপর দিয়ে উড়ে যাওয়া অন্য কোনো পাইলট তা দেখতে পান। অবশেষে ওভারগার্ড তার মাছ ধরার গর্তগুলো পরীক্ষা করেন, কিন্তু দেখেন যে তার সমস্ত হুক খালি। একটি গর্তের পাশে তিনি একটি বিশাল থাপার ছাপ দেখতে পান, যা প্রবাবলি একটি মেরু অঞ্চলের শিকারীর। এটি একটি মেরু ভাল্লুক হতে পারে। এই ভয়ে পাইলট দৌড়ে বিমানে ফিরে যান এবং নিজেকে ভিতরে তালাবদ্ধ করে রাখেন যতক্ষণ না তিনি নিশ্চিত হন যে বাইরে বেরানো নিরাপদ। যখন চারপাশ নিরাপদ মনে হয়, তিনি আবার পাহাড়ে ওঠেন এবং তার বিপদ সংকেতের ফ্লেয়ার জ্বালান, এই আশায় যে সবুজ আলো দেখা যাবে, কিন্তু ফলাফল একই থাকে, কোনো প্রতিক্রিয়া নেই। এলাকাটি অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়ে ওভারগার্ড শীঘ্রই দূরে একটি বিশাল মেরু ভাল্লুককে দেখতে পান, যেটি খাবারের জন্য শিকার খুঁজছে। অন্য কোনো উপায় না থাকায় তিনি বিমানে ফিরে যান এবং পরের দিন তার রুটিন পুনরায় শুরু করার আগে ঘুমিয়ে পড়েন। তবে কোনো উদ্ধারকারী দল আসে না এবং তার মাছের সরবরাহ ধীরে ধীরে কমে যাচ্ছে। তিনি কেবল বিপদ সংকেত পাঠানোর চেষ্টা করতেই পারেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা চেষ্টার পর ওভারগার্ড প্রায় হাল ছেড়ে দেন। হঠাৎ বিকনের আলো সবুজ হয়ে যায়, যা নির্দেশ করে যে তার সংকেত গৃহীত হয়েছে। পাইলট প্রতিক্রিয়ার উৎস খুঁজে বের করার জন্য তাড়াহুড়ো করেন এবং দিগন্তের দিকে তাকিয়ে তিনি একটি হেলিকপ্টারকে মাথার উপর দিয়ে উঠতে দেখেন। দ্রুত ওভারগার্ড যানটির কাছে যান এবং একটি ধোঁয়ার ফ্লেয়ার জ্বালান যাতে তারা তাকে দেখতে পায়। ভাগ্যক্রমে হেলিকপ্টারের ক্রুরা জীবিত ব্যক্তিকে দেখতে পায় এবং অবতরণের জন্য প্রস্তুত হয়, কিন্তু একটি প্রচণ্ড ঝড় বিমানটিকে নিয়ন্ত্রণহীন করে ফেলে এবং পাইলটকে সরে যেতে বাধ্য করে। পরিস্থিতি আরও খারাপ হয় যখন হেলিকপ্টারটি ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠে এবং একটি জরুরি অবতরণ করতে বাধ্য হয় বরফের মাটিতে। ঘটনাস্থলে ছুটে গিয়ে ওভারগার্ড দেখেন হেলিকপ্টারের পাইলট দুর্ঘটনায় মারা গেছেন। তারপর তিনি দ্বিতীয় একজন ক্রু সদস্যকে জীবিত অবস্থায় আবিষ্কার করেন, কিন্তু তার পেটে একটি গুরুতর ক্ষত আছে। ওভারগার্ড হেলিকপ্টারের ফার্স্ট এড কিটটি তুলে নেন এবং একটি ক্ল্যাম্প ব্যবহার করে রক্তপাত বন্ধ করার জন্য ক্ষতটি বেঁধে দেন, কিন্তু তুষারঝড় তীব্রতর হচ্ছে এবং বিমানে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। এখন কেবল হেলিকপ্টারের ভিতরে বিশ্রাম নেওয়া এবং ঝড় থামার জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছুই করেন নেই। ঘণ্টাখানেক কেটে যায় এবং আবহাওয়া শান্ত হয়। ওভারগার্ড পরীক্ষা করেন যে জীবিত ব্যক্তি স্থিতিশীল আছে কিনা এবং কেবিনের ভিতরের যন্ত্রপাতি জরিপ করেন। দড়ি ছাড়াও তিনি একটি ব্রোহফ কুড়িল এবং কিছু কাপ ইনস্ট্যান্ট নুডলস খুঁজে পান। দিনের পর দিন শুধু মাছ খাওয়ার পর তিনি নিডলস রান্না করার জন্য জল গরম করতে সময় নষ্ট করেন না এবং সরাসরি খেয়ে ফেলেন, কিন্তু সময় কম। আরেকটি ঝড় শুরু হওয়ার আগে তাকে বিমানে 4টায় ফিরে যেতে হবে। দুর্ভাগ্যবশত দ্বিতীয় হেলিকপ্টার যাত্রী ক্র্যাশে বাঁচেনি, কিন্তু ওভারগার্ড জীবিত ক্রু সদস্যের চিকিৎসা করানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ। ব্যবহারযোগ্য প্রতিটি সরঞ্জাম সংগ্রহ করার পর তিনি হেলিকপ্টারের গায়ে একটি বার্তা লেখেন, দুজন জীবিত ব্যক্তি উপত্যকায় গেছে যেখান থেকে আমাদের বিমান বিধ্বস্ত হয়েছিল, আমাদের সাহায্য করুন। তারপর ওভারগার্ড আহত ক্রু সদস্যকে তার বিমানের দিকে নিয়ে হাঁটতে শুরু করেন। সেখানে পৌঁছানোর পর তিনি তরুণীটিকে তার নাম জিজ্ঞাসা করেন, কিন্তু সে তার ভাষা বোঝে না এবং কেবল পাইলট শব্দটি বলে। যখন তিনি হেলিকপ্টারে তার সঙ্গী সম্পর্কে জিজ্ঞাসা করেন, ওভারগার্ড তাকে বলেন যে তার সঙ্গী বাঁচেনি এবং তাকে বিমানে অপেক্ষা করতে বলেন যখন তিনি হেলিকপ্টারটি পরিদর্শন করছেন।
যেইমাত্র মহিলাটি ঘুমিয়ে পড়ে পাইলট ক্র্যাশ সাইটে ফিরে যান এবং তার সঙ্গীর দেহটি সম্পূর্ণ বরফে ঢাকা অবস্থায় খুঁজে পান। আগের মতোই ওভারগার্ড শ্রদ্ধার সাথে তাকে পাথর দিয়ে কবর দেন। হেলিকপ্টারের ভেতরে ফিরে তিনি একটি মানচিত্র, একটি লাইটার, একটি ছোট গ্যাসোলিনের ট্যাঙ্ক এবং একটি অস্থায়ী চুলার স্ট্যান্ড খুঁজে পান। তিনি একটি ছবিও খুঁজে পান যা তাকে নাড়া দেয় এবং তিনি সেটি তার জ্যাকেটের পকেটে রেখে দেন। আরও অনুসন্ধানে কার্গো কম্পার্টমেন্টে একটি স্লেজ পাওয়া যায় যা তিনি বাকি সরঞ্জাম বহন করার জন্য ব্যবহার করেন। বিমানে ফিরে আসার পর তিনি ছবিটি জীবিত মহিলার পাশে রাখেন এবং দেখা যায় ছবিটি তার পরিবারের, যা থেকে বোঝা যায় যে সে এবং পাইলট বিবাহিত ছিল এবং তাদের একটি ছোট সন্তান ছিল। সে ঘুমিয়েই থাকে, তাই ওভারগার্ড ওষুধ দিয়ে তার ক্ষত পরিষ্কার করেন, তারপর কিছু জল গরম করার জন্য পোর্টেবল চুলা জ্বালান। মানচিত্র অধ্যয়ন করে তিনি কলম দিয়ে নোট নেন, কিন্তু লক্ষ্য করেন যে বাতাস আবার বাড়ছে। তিনি মাছ ধরার লাইনগুলো পরীক্ষা করতে বাইরে যান এবং একটি মাছ ধরতে পেরে উচ্ছ্বসিত হন, যা তাদের দুজনের জন্য যথেষ্ট। তিনি মাছের মাংস এবং ইনস্ট্যান্ট নুডলস দিয়ে একটি স্যুপ তৈরি করেন। যদিও এটি কোনো সুস্বাদু খাবার নয়, তবে এটি তাদের আরও একদিন টিকিয়ে রাখার জন্য যথেষ্ট। স্যুপ তৈরি হয়ে গেলে তিনি মহিলাকে জাগিয়ে তোলেন এবং তাকে খাবার দেন যাতে সে শক্তি ফিরে পায়। কিন্তু তার স্বামীর মৃত্যু তাকে সম্পূর্ণ ক্ষুধাহীন এবং শক্তিহীন করে দিয়েছে। তবু ওভারগার্ড তাকে খাওয়ার জন্য জোর করেন এবং তাকে আশ্বস্ত করেন যে সবকিছু ঠিক হয়ে যাবে। দিন কেটে যায় এবং ওভারগার্ড বিপদ সংকেত পাঠাতে থাকেন। এখনও কোনো উত্তর না পাওয়ায় তিনি চিন্তিত হতে শুরু করেন যে কিভাবে তিনি এই তরুণীকে বাঁচাতে পারবেন, যার অবস্থা আরও খারাপ হচ্ছে বলে মনে হচ্ছে। সে সারা রাত ধরে ক্রমাগত কাশে। পরের দিন সকালে তিনি তাকে আবার পর্যবেক্ষণ করেন এবং অবাক হয়ে দেখেন সে তার সমস্ত সাহায্যের জন্য কৃতজ্ঞতাস্বরূপ তার হাত ধরে। এটি তার বেরিয়ে আসার একটি উপায় খুঁজে বের করার সংকল্পকে নতুন করে জাগিয়ে তোলে এবং তিনি আরও একবার মানচিত্রটি দেখেন। নিকটতম গ্রামে পৌঁছাতে কয়েকদিন সময় লাগবে, কিন্তু পাহাড়ের মধ্যে দিয়ে একটি শর্টকাট রয়েছে যা তাদের দ্রুত সেখানে পৌঁছে দিতে পারে। আর্কটিকে এই ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ওভারগার্ড আরও ডরি এবং মাছ ধরার টোপ প্রস্তুত করেন। যতটা সম্ভব সরবরাহ সংরক্ষণ করার পর তিনি সরঞ্জাম এবং অচেতন মহিলাটিকে একটি স্লিপিং ব্যাগের মধ্যে স্লেজে চাপিয়ে দেন যাতে সে ঠান্ডা থেকে সুরক্ষিত থাকে। তিনি স্লেজটি কাঁধে বেঁধে টানতে শুরু করেন, বিশাল বরফের ওপর দিয়ে এগিয়ে যান। তবে মানচিত্রটি ঘটিনাতিভাবে পরীক্ষা করে তিনি বুঝতে পারেন যে পথটি আসলে উত্তর দিকে গেছে। তাই তিনি বিমানে ফিরে আসেন, তার বার্তাটি সংশোধন করে লেখেন উত্তর দিকে যাচ্ছি এবং সেই দিকে যাত্রা শুরু করেন, গভীর বরফের মধ্যে দিয়ে হেঁটে। দীর্ঘ পথ চলার পর তিনি মানচিত্র আবার পরীক্ষা করেন, শুধু আবিষ্কার করতে যে তারা এখনও তাদের গন্তব্যস্থল থেকে অনেক দূরে। তবুও পাইলট হাল ছাড়তে নারাজ। তিনি মহিলাকে এক চুমুক জল দেন, তারপর বোতলটি বরফ দিয়ে ভর্তি করেন এবং নিজের অসহ্য তৃষ্ণা মেটানোর জন্য কিছুটা গিলে ফেলেন। ঘণ্টার পর ঘণ্টা পর তাদের যাত্রার দ্বিতীয় পর্যায়ে শেষ করে রাত নেমে আসতে থাকে। ওভারগার্ড আরও একবার বরফের ওপর আঁচড় কাটেন, তারপর একটি ছোট গুহা খনন করেন যেখানে তারা বিশ্রাম নিতে পারে। তিনি মহিলাকে খাওয়ানো এবং জল পান করানো চালিয়ে যান এবং দুজনেই অবশেষে ঘুমিয়ে পড়ে, এই আশায় যে কোনো মেরু ভালুক তাদের রাতে খুঁজে পাবে না। ভোরে ওভারগার্ড আবার বেরিয়ে আসেন। অতিরিক্ত পোশাক এবং একটি মাস্ক দিয়ে নিজেকে মুড়ে নেন। আরেকটি ঝড় ঘনিয়ে আসছে। পথে তিনি বরফের নিচে চাপা পড়া কিছু সরঞ্জাম খুঁজে পান এবং আশা করেন এটি অন্য কোনো জীবিত ব্যক্তির, কিন্তু কাছ থেকে দেখার পর দেখা যায় এটি তার নিজের সরঞ্জাম যা তিনি কয়েকদিন আগে একা আর্কটিক পার হওয়ার চেষ্টা করার সময় ফেলে গিয়েছিলেন। একটা পুরনো ক্রেটের ভিতরে তিনি তার আগের আইডি কার্ড খুঁজে পান, যা প্রকাশ করে যে তিনি এক্সপেরিমেন্টাল এভিয়েশন অ্যাসোসিয়েশন এর একটা দল, যা বিভিন্ন বিমান তৈরি, পুনরুদ্ধার এবং অরায়। মনে হচ্ছে তিনি পরীক্ষামূলক বিমানগুলোর একটিতে বেরিয়েছিলেন, কিন্তু আর্কটিকের পরিস্থিতি সহ্য করতে না পেরে বিধ্বস্ত হন। নিজের ভাগ্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই ভেবে ওভারগার্ড এগিয়ে চলেন, যতটা তাড়াতাড়ি সম্ভব তার লক্ষ্যে পৌঁছানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ। যাত্রা চলতে থাকে যতক্ষণ না তিনি একটি বিশাল মানচিত্র না থাকা পর্বতের সম্মুখীন হন। অবিচলিত থেকে তিনি হেলিকপ্টার থেকে পাওয়া বরফ কুঠার ব্যবহার করে পাহাড়ে আরোহণ করেন এবং অন্যদিকে একটি সমতল পথ খুঁজে পান। তিনি দড়ি দিয়ে স্লেজটি ওপরে তুলে নেন, তারপর মহিলাটির সাথেও একই চেষ্টা করেন, কিন্তু এটা বহু বেশি কঠিন প্রমাণিত হয়। তিনি যতই জোরে টানুন না কেন, স্লেজটি খুবই ভারী। দড়িটি তার হাত থেকে পিছলে যায় এবং স্লেজটি ঢালের নিচে গড়িয়ে পড়ে। এটিকে ওপরে তুলতে পারবেন না দেখে পাইলট সেই পথটি ত্যাগ করেন এবং একটি লম্বা পথে পাহাড়ের চারপাশ দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি আবার যাত্রা শুরু করেন, কিন্তু বিশ্রাম এবং খাওয়ার জন্য আবার থামতে হয়। তিনি পাথরের নিচে একটি গুহা খুঁজে পান, যার প্রবেশদ্বার বরফে ঢাকা, এবং তিনি তার সরঞ্জাম ব্যবহার করে এটি খনন করেন। ভেতরে তিনি
অবশিষ্ট মাছ খনন করার জন্য গ্যাসোলিনের ট্যাঙ্ক ব্যবহার করেন এবং তরুণীটির দুর্বল অবস্থা সত্ত্বেও তাকে খাওয়ানোর চেষ্টা করেন। রাত ঘনিয়ে আসার সাথে তাদের একমাত্র উপায় হল ঘুমানো। কিন্তু হঠাৎ ওভারগার্ড কিছু আশের কাশের শব্দ শোনেন, একটি পশুর গর্জন এবং তারপর ভারী শ্বাসপ্রশ্বাসের শব্দ। সাবধানে পাইলট তার বরফ কুঠারটি আঁকড়ে ধরেন, সবচেয়ে খারাপ কিছুর আশঙ্কা করে। কয়েক সেকেন্ড নীরবতায় কেটে যায় এবং ওভারগার্ড বিশ্বাস করেন যে পশুটি চলে গেছে। কিন্তু মহিলার জন্য স্বস্তি ক্ষণস্থায়ী। সে জোরে কাশে, যা একটি বিশাল মেরু ভালুকের দৃষ্টি আকর্ষণ করে। ভালুকটি প্রচণ্ড গর্জন করে এবং গুহার ভিতরে জোর করে ঢোকার চেষ্টা করে। প্রবেশপথটি খুব ছোট, তবুও ভালুকটি জেদ করে বরফে আঁচড় কাটে এবং মাথা ভিতরে ঢোকায়। ওভারগার্ড সেটিকে চিৎকার করে এবং ভয় দেখানোর জন্য বাতাসে একটি ফ্লেয়ার নাড়ান। তার পরিকল্পনা কাজ করে। আগুন ভালুকটিকে ভয় দেখায় এবং এটি পিছু হটে, দুই জীবিত ব্যক্তিকে একা রেখে। তার সাহসিকতা সত্ত্বেও ওভারগার্ড ক্লান্তি এবং আতঙ্কে ভেঙে পড়েন এবং নিজেকে বিড়বিড় করে বলেন যে সবকিছু ঠিক হয়ে যাবে। আরও একদিন কেটে যায়। পাইলট গুহা থেকে বেরিয়ে চারপাশ দেখতে যান এবং ভাগ্যক্রমে ভালুকের কোনো চিহ্ন খুঁজে পান না। তবুও এলাকাটি নিরাপদ নয়। যদি এটি ফিরে আসে তারা হয়তো এত ভাগ্যবান হবে না। তাই মহিলাকে স্লেজি নিয়ে ওভারগার্ড তাদের এগিয়ে নিয়ে যেতে থাকেন। আরও কয়েক মিটার যাওয়ার পর একটি প্রচণ্ড তুষারঝড় শুরু হয়, যা তার দৃষ্টিসীমা কমিয়ে দেয় এবং তাকে থামতে বাধ্য করে। কাছাকাছি কোনো গুহা নেই এবং চলতে থাকলে তিনি কেবল আর ক্লান্ত হয়ে পড়বেন। একমাত্র সমাধান হলো মহিলার সাথে স্লিপিং ব্যাগ ভাগ করে নেওয়া, যাতে এই মরিয়া পরিস্থিতিতে গরম থাকা যায়। ঘণ্টাখানেক কেটে যায়, যতক্ষণ না ঝড় অবশেষে কমে যায় এবং দুজন বরফের নিচে চাপা পড়ে থাকে। ওভারগার্ড বেরিয়ে আসেন এবং তার সরঞ্জামের ক্ষতি পরীক্ষা করেন। তিনি তার জলের বোতলটি খুঁজে পান, কিন্তু এটি সম্পূর্ণ জমে গেছে। তিনি বোতলটি তার জ্যাকেটের ভিতরে রেখে শরীরের উত্তাপ ব্যবহার করে বরফ গলান। তারপর তিনি আরেকটি দীর্ঘযাত্রার জন্য স্লেজটি প্রস্তুত করেন, যতক্ষণ না তিনি একটি খুব নরম বরফের একটা জায়গায় পৌঁছান, যা চলাচল প্রায় অসম্ভব করে তোলে। ক্লান্তি তাকে কাবু করে ফেলে এবং তাকে একটি পাথরের জায়গার কাছে আবার বিশ্রাম নিতে হয়। সেখানে তিনি নিজেদের অরম করার জন্য আগুন জ্বালান। ওভারগার্ড মহিলাকে তার হাত চাপতে বলেন, যাতে পারস্পরিক উষ্ণতা তৈরি হয় এবং রক্ত সঞ্চালন বজায় থাকে। সে অচেতন থাকে এবং শ্বাস নিতে কষ্ট পায়, যা তার অবস্থার অবনতির একটি লক্ষণ। যখন তিনি তার ক্ষত পরীক্ষা করেন, তিনি বুঝতে পারেন যে এটি প্রতিদিন আরও সংক্রমিত হচ্ছে এবং তার মুখ থেকে রক্ত বের হতে দেখেন। তিনি অল্পদিন আর বাঁচবেন না এই ভয়ে এবং ভিতরে ভিতরে নিজেকে তিরস্কার করে ওভারগার্ড অনিচ্ছা সত্ত্বেও তাকে পেছনে ফেলে একা এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, কারণ তিনি জানেন যে তাদের বর্তমান অবস্থায় কেউই বাঁচবে না। শুধুমাত্র তার সরঞ্জাম নিয়ে পাইলট পথ ধরে এগিয়ে যেতে থাকেন, যতক্ষণ না তিনি একটি ফুলে দেওয়ার একটা পাথরের বেড দেখতে পান। অবাক হয়ে তিনি এগিয়ে যান, কিন্তু তার পায়ের নিচে ধুমি ধসে পড়ে। তিনি একটি গর্তে পড়ে যান এবং পরে একটি গুহায় জেগে ওঠেন, যেখানে তার ডান পা একটি পাথরের নিচে আটকে। আর্কটিকের ঠান্ডা তাকে অবশ করে দেয়, কিন্তু তিনি মরিয়া হয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করেন, যদিও ব্যথা অসহ্য। অবশেষে তার পা বরফের নিচ থেকে ছিটকে বেরিয়ে আসে, কিন্তু গুরুতরভাবে আহত হয়। এখন তাকে বরফ এবং পাথরের মধ্যে দিয়ে হামাগুড়ি দিয়ে পালাতে হবে। শীঘ্রই তিনি গুহা থেকে একটি প্রস্থানপথ খুঁজে পান এবং যদিও তিনি যন্ত্রণায় কাতর, তিনি বেরিয়ে আসতে পারেন। তিনি যেখানে মহিলাকে ছেড়ে এসেছিলেন সেখানে ফিরে যান এবং তার জ্যাকেট থেকে পারিবারিক ছবিটি বের করেন, যাতে তিনি যদি কখনো নিরাপদে পৌঁছান তাহলে তার সন্তানকে দিতে পারেন। অবাক হয়ে তিনি দেখেন সে এখনও বেঁচে আছে এবং তার সাথে কথা বলছে, কিছুটা শক্তিশালী মনে হচ্ছে। ওভারগার্ড তাকে ত্যাগ করার কথা ভেবেছিলেন, তাই সঙ্গে সঙ্গে অনুতপ্ত হন এবং ক্ষমা চাওয়ার সময় কেঁদে ফেলেন। তিনি তাকে সান্ত্বনা দেন, প্রতিশ্রুতি দেন যে সবকিছু ঠিক হয়ে যাবে এবং তার আহিত সত্যেও স্লেজটি টানতে শুরু করেন। এগিয়ে যাওয়ার আগে তিনি তার ক্ষত পরীক্ষা করেন এবং দেখেন যে এটি তার ধারণার চেয়েও খারাপ। সঠিকভাবে চিকিৎসা করার কোনো উপায় না থাকে তিনি বরফ এবং কাপড় দিয়ে ক্ষতটি প্যাক করে রক্তপাত বন্ধ করার একটি অস্থায়ী ব্যবস্থা করেন। তারপর তিনি ব্যথা এবং ক্লান্তি উপেক্ষা করে স্লেজটি টানতে থাকেন। এক পর্যায়ে তিনি মহিলাকে শেষ কয়েক ফুটা জল দেন, তারপর বোতলটি বরফ দিয়ে ভর্তি করে নিজের অক্লান্ত তৃষ্ণা কিছুটা মেটান। তারপর ম্যাপটি দেখেন এবং বুঝতে পারেন যে এখনও অনেক পথ বাকি। ক্লান্তি আবার তাকে চেপে ধরে এবং তার অবস্থা আরও খারাপ হয় যখন তিনি উঁচু ভূমিতে পৌঁছান এবং একটি ইরারবারকে ক্রাচের হিসেবে ব্যবহার করার চেষ্টা করেন। কিন্তু তার পায়ের আঘাত এটিকে অসম্ভব করে তোলে। অবশেষে তাকে থামতে হয় এবং তার রেস্কিউ বিকুনটি পরীক্ষা করতে হয়। শুধু আবিষ্কার করেন যে এটি ঝড়ে ভেঙে গেছে। এই জীবনরেখা ছাড়া ওভারগার্ড নিজেকে একটি পাহাড়ের চূড়ায় টেনে নিয়ে যান, কাউকে বা কিছু দেখার আশায়। সেখানে দূরে তিনি একটি হেলিকপ্টারকে কাছে অবতরণ করতে দেখেন। তার অবশিষ্ট শক্তি সম্মিলিত করে ওভারগার্ড স্লেজকে চূড়ার দিকে ঠেলে নিয়ে যান, সাহায্যের জন্য চিৎকার করেন, যদিও তার কণ্ঠস্বর প্রায় শোনা যায় না। সে যা করতে পারে তা হলো তার শেষ ফ্লেয়ারটি জ্বালানো এবং মরিয়াভাবে হাত নাড়ানো। হেলিকপ্টারের ক্রু তাকে লক্ষ্য করে না এবং বিমানটি উঠতে শুরু করে। যখন যানটি আকাশে উঠে যায় তখন সমস্ত আশা হারিয়ে যায় বলে মনে হয়। ওভারগার্ড মহিলাকে স্লেজের উপর তুলে ধরেন এবং জাবাচুরের ক্রুরাদের নিজেকে দেখার জন্য বিনতি করেন। তিনি শুধু চান যে তারা বেঁচে থাকুক। কিন্তু হেলিকপ্টারটি অনেক দূরে এবং বেঁচে থাকার সমস্ত সুযোগ অদৃশ্য হয়ে যায় বলে মনে হয়। ক্লান্ত হয়ে তিনি বরফের মধ্যে মহিলার পাশে শুয়ে পড়েন, নিজেকে এবং তাকে প্রতিশ্রুতি দেন যে সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর অজ্ঞান হয়ে যান। হঠাৎ একটি প্রচণ্ড বাতাস সমতলের ওপর দিয়ে বয়ে যায় এবং সেই একই হেলিকপ্টারটি ফিরে এসে ঠিক তাদের সামনে অবতরণ করে। এই দম্পতি অবশেষে উদ্ধার পেয়েছে।